রিপোর্ট বই নিতে আসছিলাম। বললেন না রিপোর্ট বইটা রাখছি, কি নিয়ে গেছে বুঝতেই পারতেছি না। যে আপনার রিপোর্ট বই নিয়ে গেছে কে জানি, এটা আমাকে বলছে, ওর জন্য এটা কালকে দিয়েছিলাম। আচ্ছা এটা কি মানে আজকে থেকেই শুরু করবো না, এটা আগের না ইয়ে করা থাকবে? আগে তো আজকে থেকে শুরু করো। আসি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই একটু গেটটা চাপিয়ে দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু ভাই আলাইকুম, ক্লাস মিরাজ ভাই শুরু ক্লাস করতে পারেন, শুরু করতে স্যারকে পারেন বলুন। স্যার যদি অনুমতি দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আজকের আমাদের ক্লাসের স্যার ডাক্তার নীলকমল বর্মা স্যার উপস্থিত আছেন, সম্মানিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব হামিম স্যার এবং অন্যান্য সহযোদ্ধা বিন্দু সহকর্মী বৃন্দ, সবাইকে সালাম এবং নমস্কার। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসে অংশগ্রহণ করছি। আমাদের ক্যারিয়ার বিল্ড আপ অর্থাৎ স্কিল ডেভেলপ করার জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস আয়োজন করেছেন আমাদের হামিম স্যারের উদ্যোগে, অর্থাৎ ন্যাশনাল হোমিওপ্যাথি ডক্টর ফোরামের উদ্যোগে এই প্রোগ্রামটা নিয়মিত হচ্ছে, এই ক্লাসটা নিয়মিত হচ্ছে। এই ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করছি। আমি ক্লাসের শুরুতে কিছু দৃষ্টিভঙ্গি দেব, ডোন্ট মাইন্ড। আমরা আমাদের মাইকটা অর্থাৎ আমাদের মিউট আমরা করে রাখবো, যাতে করে ক্লাস চলাকালীন সময়তে যদি কোথাও কোনো আওয়াজ আসে তাহলে স্যার ক্লাসের যে আলোচনাটা সেটা অন্যদিকে ডাইভার্ট হবে। এই জন্য অনুরোধ করব আমরা মিউট করে রাখবো। দ্বিতীয় অনুরোধ করব, ভিডিও অফ করলে সুবিধা, ভিডিওর কারণে অনেক সময় কথা বোঝা যায় কম এবং মনোযোগ নষ্ট হয়ে যায়। এই জন্য সবাইকে অনুরোধ করব আমরা সব সময় এই বিষয়গুলো খেয়াল রাখবো। আর কারো যদি আমাদের প্রশ্ন থাকে অবশ্যই ক্লাস শেষে স্যারকে প্রশ্ন করবেন, তাহলে সুন্দর হয়। ক্লাসের মাঝখানে কথা বললে ধারাবাহিকতা যে আলোচনাটা, এই আলোচনাটা হয়তো বিঘ্ন ঘটে। সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যারকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এখন আলোচনা করবেন অ্যাবেস্ট অ্যান্ড সিলডোম, এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি ডাক্তার নীলকমল বর্মা স্যার, ডিরেক্টর হোমিও ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার, ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি। এবং স্যার আসলেই শুধুমাত্র বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মানে খ্যাতি সম্পন্ন চিকিৎসক এবং চিকিৎসাবিদ জনাব নীলকমল বর্মা স্যারকে এখন আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। নমস্কার, আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মিরাজুল ইসলাম ভাইকে, সেই সঙ্গে যিনি এই সম্পর্কটা আজকে গড়ে দিয়েছেন এই ক্লাসের জন্য, অর্থাৎ ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের হামিমুদ্দিন স্যারকে। কারণ হামিমুদ্দিন স্যার না হাতটা ধরলে এই প্ল্যাটফর্মে হয়তো আসতে পারতাম না। এসে ভালো নিশ্চয়ই লাগছে, তবে আমি চেষ্টা করবো এরকম একটা বিষয় নিয়ে বলার। কখনো এরকম বিষয়কে আমরা খুব একটা আলোচনা করি না বা আলোচনার আসলে আমাদের দরকার পড়ে না, আর সেটাই হয় আমাদের একটা প্রেসক্রিপশনের অন্যতম ভুল জায়গা। কেন অন্যতম ভুল জায়গা বললাম? আমরা যখন আমাদের পেশেন্টের, বিশেষ করে চিলড্রেনসদের যখন তার পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি সবকিছু জানছি, আমরা অনেক সময় এই জায়গাটাকে ইগনোর করে যাই বা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে শিশুদের এই সমস্যাটার কারণটা কি। শুধু শিশু কেন, খুব বিচক্ষণতার সাথে বলতে গেলে এরকম অনেক বয়স্ক রোগীরাও আছে, সেটা পুরুষ হোক অথবা স্ত্রী হোক, তাদের ভিতরে এমন কিছু সমস্যা থেকে যায় যেইটার অরিজিন হচ্ছে কি না, এই অ্যাবসেন্ট পেরেন্টস সিনড্রোম। পেরেন্টস বলতে আমরা কি বুঝবো?
পেরেন্টস বলতে আমরা বুঝি মা বাবা উভয়কে। আর যদি পেরেন্ট হতো, সিঙ্গুলার হতো, তাহলে হয় মা আর বাবা। যেহেতু দুটোর এক পরিস্থিতিকে একত্রিত ভাবে আজকের এই সমস্যাগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব বলে আজকে এসেছি, সেই জন্য একটা হেডিং আমি অ্যাবসেন্ট পেরেন্টস সিনড্রোম বলে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কেন্ট রেপার্টরিতে এই ধরনের কোন রুব্রিক নেই। এই রুব্রিকটা পেয়েছিলাম একমাত্র সিনথেসিস রেপার্টরিতে। সেখানে অ্যাবসেন্ট ফাদার সিনড্রোমস এবং অ্যাবসেন্ট মাদার সিনড্রোম আছে, এবং সেইটার রেফারেন্সে নিয়ে চলে গেছে একদম সরাসরি নেগলেক্টেড বলে একটা কথাতে। এই কথাটা বলে দেওয়ার বারেটা আমার বলার উদ্দেশ্যটা কি না, যাতে আমরা আজকে যারা ক্লাসে উপস্থিত হয়েছি সরাসরি আমাদের যাদের কাছে সিনথেসিস আছে বইটা আমরা দেখে নিতে পারি। 7-এর পাতা কি 8-এর পাতাতে এরকম একটা শব্দ এবং তার প্রবাবল মেডিসিন গুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। এবার দেখুন, এই যে অ্যাবসেন্ট পেরেন্টস সিনড্রোম, এটাকে তো আমি বললাম যে দুটো সমন্বয়, অ্যাবসেন্ট মাদার সিনড্রোম এবং অ্যাবসেন্ট ফাদার সিনড্রোম। আমরা যদি ওই সিনথেটিক রেপার্টরির ওই জায়গাটাতে যাই, সেই জায়গাটা যাদের বই আছে একটু দেখে নিন। সেখানে দেখবেন অ্যান্টিম ক্রুড থেকে শুরু করে ভ্যাট্রাম অ্যালবাম পর্যন্ত প্রায় 6-7টা মেডিসিনের কথা বলা আছে। অ্যান্টিম ক্রুড, অরাম মেটালিকাম, ল্যাকেসিস, লাইকো, ম্যাকগার, ম্যাকসাল্ফ, ন্যাট্রামিউর, ম্যাক্সভোমিকা, স্ট্যাফিসেক্সি এবং ভ্যাট্রাম অ্যালবাম। আমরা যদি মাদার অ্যাবসেন্ট সিনড্রোম আমরা যদি দেখি, তাহলে আমরা পাচ্ছি কি কার্সিনোসিস, গ্রাফাইটিস, ইগনেসিয়া, মেড্রিনাম, ন্যাট্রামিউর, প্যালাডিয়াম, সিপিয়া এবং ফ্রুজা। আর এগুলো কোথায় পাবো আপনাদের সবার সুবিধার্থে বলে দিচ্ছি, নেগলেক্টেড চাইল্ডে। এবার দেখুন এই সমস্যাটা আজকে কেন হচ্ছে বা আজকের বিষয়ের কারণটা কি। এই সমস্যাটা হয়, দেখুন নেগলেক্টেড বা অ্যাবসেন্ট ফাদার বলতে কিন্তু আমাদের ভাবতে হবে দুটো জিনিস বা তিনটে জিনিস বা একাধিক জিনিস, যে মা বাবার অথবা শুধু মায়ের অথবা কেবলমাত্র বাবার স্নেহ থেকে বঞ্চিত হওয়া একটা ছেলে কি পরিমাণে সাইকোলজিক্যাল এফেক্টেড হয় এবং তার স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার এই সকল জায়গায় কি পরিমাণে তার পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনের জায়গাটুকুকে রেকটিফাইড করার জন্য আমরা কি ধরনের মেডিসিন দিতে পারি। আপনারা এক কথাটি বলতে পারবেন, বা যারা এই আজকের ক্লাসের আলোচনার বিষয়টা আগে জেনে গেছেন, নিশ্চয়ই অনেকে হয়তো বই খুলে দেখে নিয়েছেন যে এই ধরনের কি কি মেডিসিন আসতে পারে। তারা আমাকে কোথাও বলবেন যে স্যার 8-10টা মেডিসিনের মধ্যেই তো সীমাবদ্ধ, তো যেরকম সিমটম পাবো আমি সেরকম চিকিৎসা করব। নিঃসন্দেহে এটাকে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাই, আমি যদি সেই সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বা আমার এই রুগীটার পরিস্থিতিটা বা যে সমস্যা বহুল জায়গাগুলোকে নিয়ে তার বাবা মা এসে পৌঁছেছে অথবা তার কোনো অভিভাবক এসে পৌঁছেছে, তাদের এই চিন্তা ভাবনাটাকে আমরা যদি ঠিক ভাবে রুব্রিকে নিয়ে যেতে পারি, যেভাবে সমস্যা থেকে তাকে আমরা মুক্ত করতে পারবো, কিন্তু আমাদের যদি তার ব্যাকগ্রাউন্ডটা যদি জানা থাকে, তাহলে কিন্তু কিছুটা কাউন্সিলিং এর মাধ্যমে অথবা কিভাবে তার ট্রিটমেন্টটা করবো, অর্থাৎ মুড অফ ট্রিটমেন্ট আমাদের কিরকম হওয়া উচিত সেটা সম্বন্ধে কিন্তু আমরা যথেষ্ট ওয়াকিবহাল হব। এবং আমি বিশ্বাস করি সেই ওয়াকিবহাল ব্যাপারটা যদি ঠিকভাবে হয়, তবেই কিন্তু আমাদের সুন্দরভাবে আমরা একটা রুগীকে ওই জায়গাতে পৌঁছতে পারবো। তার লক্ষণটাই শুধু নয়, লক্ষণের সাথে থেকে যাবে তার এনভায়রনমেন্ট, থেকে যাবে তার কনস্টিটিউশন। কোন কনস্টিটিউশন? কিছুটা তো ফিজিক্যাল, কিন্তু কাজটা হচ্ছে তার মেন্টাল কনস্টিটিউশন। আরেকটা জিনিস হয়, যে কোনো এই ধরনের ট্রিটমেন্ট করতে গেলে দুটো থাকে, অর্থাৎ মায়ের দিক এবং বাবার দিক কি ধরনের, এতদিন রোগের কথা বলেছি, এখানে বলবো কি ধরনের আচার আচরণ, স্বভাব বিধি নিয়ে তার প্রতিপালিত হচ্ছে, কি সংস্কার নিয়ে প্রতিপালিত হচ্ছে, কি ধরনের বিধি নিষেধ বা কুসংস্কারচ্ছন্ন মনোভাব নিয়ে প্রতিপালিত হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমাদের যেমন করে হোক আমাদের কিন্তু জেনে নেওয়া উচিত বা বোঝা উচিত। তাহলে আজকের এই
অ্যাবসেন্ট পেরেন্ট সিনড্রোম সম্বন্ধে বলতে গেলে সব থেকে আগে যে কারণগুলো হচ্ছে আজকে এই ধরনের বাচ্চারা এরকম সমস্যা আজকে ভুগছে কেন, যদি আমাদেরকে জানতে হয় তাহলে সব থেকে আগে কিন্তু আমাদের বুঝে নিতে হবে কতগুলো জিনিস। তার ভিতরে কি থাকে, মনে করুন যে বাবা মার সম্পর্কটা ঠিক না থাকার জন্য একটা বাচ্চার উপরে তার প্রভাব। দেখুন, বাবা বিদেশে আছে এটা যতটা সত্য, বাবা ঘরে আছে কিন্তু সে সন্তানের কাছে নেই, মানে সন্তানের কাছে একটা মানসিক দূরত্বের জায়গা পৌঁছে গেছে, সেটা কিন্তু ঠিক কতটাই সত্য হবে এই অ্যাবসেন্ট পেরেন্ট সিনড্রোমের ক্ষেত্রে। বাবা বিদেশে আছে, একটা ছেলে তার বাবাকে পাচ্ছে না, এটা একটা যেমন সমস্যা। বাবা ঘরেই আছে কিন্তু বাবার সাথে সেই সম্পর্কটা একটা গড়ে ওঠেনি। কেন গড়ে ওঠেনি? হয়তো বাবার অহংকারের জন্য, বাবার রাগ মেজাজের জন্য, হয়তো দেখা গেছে বাবা কোথায় কোথায় ছেলেটাকে দুই চার রেখা করে পুষিয়ে দেয়। ঠিক বাবা বলতে একটা সন্তান যে আশ্রয়টা খোঁজার চেষ্টা করে, হয়তো সেটা সে পেল না, তার ফলে নাকি সে বাবা থেকে একটু একটু করে দূরে সরে আছে। এই যে বাইপোলার প্রসেস, একটা সন্তানকে বড় হতে গেলে শুধু বাবা মা নয়, বাবা মা, সমাজ, তার স্কুল, তার কলেজ, তার শিক্ষক, তার বন্ধু, বন্ধুর মা বাবা, আসলে আমি বলতে চাইছি যে সমাজের সবাই যদি সেই বাচ্চাটাকে ঠিক ভাবে প্রতিপালিত করে তাহলে কিন্তু আমাদের মধ্যে এই ধরনের এই দুর্বৃত্ত পরায়ণের ব্যাপার বা খুন খারাপির ব্যাপার বা ডিপ্রেশন বা হতাশা অথবা এই ধরনের যে একটা অসামাজিক জায়গা বা ছেলেটা যে একটা অসামাজিক পরিস্থিতিতে চলে যাচ্ছে, একটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কখনোই হবে না। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে এটাই যে আমাদের ইগো, আমাদের অহংকার বা আমাদের এই ধরনের মানসিকতা, আমরা কখনো একটা সন্তানকে প্রতিপালিত করতে গেলে শুধু নিজের সন্তানকে নয়, পাশের বাড়ির সন্তানকেও যদি প্রতিপালিত করতে হয় সে দায়িত্ব কিন্তু সত্যি আমাদের। আমার পাশের বাড়ির বকাটা ছেলেটা দুদিন পরে যদি দুষ্কৃতকারী হয় সেটা আমারই ক্ষতি হবে। তাহলে আমি ততক্ষণ না প্রতিবেশীর ভালো চাইবো ততক্ষণ কিন্তু আমি আমার ভালোটাকে কিন্তু রূপায়িত করতে পারবো না। এই মানসিকতার কতগুলো অভাব আজকে কিন্তু আমাদের এই ধরনের একটা সমস্যা এনে দিচ্ছে। যেটা বলছিলাম, মনে করে একটা সন্তানের মা বাবার হয়তো একটা ডিভোর্সের একটা মামলা চলছে, তাহলে আজকে সে কার কাছে থাকবে, কালকে তার কার কাছে থাকবে। অতএব একটা সন্তান যদি ছোটবেলা থেকে দেখে তার মায়ের সে রুদ্রমূর্তি অথবা বলা যেতে পারে বাবার একটা চন্ডালের মতো আচরণ বা এমন একটা আচরণ যেটাকে সে বাচ্চাটা মেনে নিতে পারছে না, তাহলে শিশু মানে কিন্তু তার একটা প্রভাব পড়ে এবং সে আস্তে আস্তে মা অথবা বাবা থেকে কিন্তু দূরে সরে যায়। আবার এই আইনি জটিলতা যদি শুরু হয়, দেখা যাবে সন্তানটিকে দুজনের কাছে রাখা যাচ্ছে না, কারণ দুজনেই ওই বাচ্চাটার জন্য কিন্তু একটা ভয়ানক জায়গা। তখন তার দাদু ঠাকুরমা নানা নানির আশ্রয় যেতে হচ্ছে। আবার উল্টো দেখা যায় যে শুধু মা বাবার আশ্রয় পেলে চলবে না, তার সাথে কিন্তু দাদু ঠাকুরমা বা নানা নানির আশ্রয়টা যদি আমরা ঠিক মতো করে পাই তাহলে কিন্তু আমরা সেই জায়গাটাতে পৌঁছতে পারবো। নাহলে কিন্তু আমরা কোনোদিন এই ধরনের বাচ্চার সমস্যাকে আমরা কিন্তু সমাধান করতে পারবো না। তাহলে বললাম যে আইনি জটিলতা যেরকম হতে পারে, হয়তো মা বাবার সেপারেশন হয়ে গেছে। আচ্ছা, এরকম হতে পারে মা বাবার একটা বিচ্ছেদ হয়ে গেছে, এখন সে কার কাছে থাকবে না পেরে সে একদম সম্পূর্ণভাবে অন্য কি বাচ্চা অন্য জায়গা আছে। তো মনে করুন এরকম হতে পারে যে মায়ের অথবা বাবার একটা পরকীয়া সম্পর্ক চলছে, যার জন্য সে বাচ্চাটা বাধ্য হয়ে তার মাসির কাছে অথবা পিসির কাছে গিয়ে পৌঁছেছে। এমন কি হতে পারে যে বাবা দীর্ঘদিন ধরে বিদেশে, বাবাকে সে দীর্ঘদিন কাছে পায়নি, মা হয়তো পড়াশোনার জন্য হোক বেশ কিছুদিন বাইরে। বা এটাও তো হতে পারে যে সন্তানটিকে ভালো এডুকেশন দেওয়ার জন্য আমরা হোস্টেলে রাখি, ওই হোস্টেলের ছেলেটি হয়তো সেখানকার শিক্ষকদের আদর পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, কিন্তু মা বাবার যে প্রকৃত ভালোবাসার একটা জায়গা আমরা কিন্তু সেখানে সে বাচ্চাটাকে দিতে পারলাম না। তাহলে এইখানে কিন্তু সেই অভাবটা কিন্তু বাচ্চাটা দিন দিন কুড়ে কুড়ে খাবে। কারণ বাচ্চাটার এই অভাবটা যদি না মেটে যে ধরনের সমস্যা হয় আমরা এই অ্যাবসেন্ট পেরেন্ট সিনড্রোমের মধ্যে আমরা দেখতে পাই। আমার এরকম দিতে পারে যে মা বাবা দুজনেই চাকরিজীবী, সে প্রতিপালিত হচ্ছে একজন আয়ার কাছে বা একজন গভর্নেন্সের কাছে, অথবা আমরা বলতে পারি যে আরো অন্য কারো কাছে। তাহলে তখন সে তার মাকে বা বাবাকে পাচ্ছে না, বা দীর্ঘদিন ধরে দেখে আসছে বাবা মাকেই বাড়িতে ফিরছে, বাবা দিনের পর দিন বাইরে থাকছে।
এই ধরনের কতগুলো কারণে একটা বাচ্চার যে ধরনের সাইকোলজিক্যাল ট্রমা, আঘাত তৈরি হয়, সেখান থেকে কিন্তু এই ধরনের সমস্যাটা তৈরি হয়। সমস্যাটা কিন্তু দেখুন খুব মজার ব্যাপার। সমস্যাটা থেকে একটা বাচ্চা ইন্ট্রোভার্টেড হতে পারে, স্পয়েল হতে পারে, অ্যাগ্রেসিভ হতে পারে, রিভেঞ্জফুল হতে পারে, আবার উল্টো দিকে সে ব্লুমি হতে পারে, অথবা তার ভিতরে জেলাসি থাকতে পারে, অথবা ক্রিয়েটিভিটি। আসলে কি ফ্যামিলি যে রক্ত দান করছে, মানে যে রক্তের ধারাটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে, তাদের ভিতরে যদি শিল্পসত্তা থাকে, তাহলে সে বাচ্চাটা কিন্তু ওই জায়গা থেকে, অভাব থেকে, ডিপ্রেশন থেকে নিজেকে ইন্ট্রোভার্টেড করলেও তার ভিতরে যে একটা শিল্পসত্তা আছে, সে নিজেকে আস্তে আস্তে ক্রিয়েটিভিটি বা শিল্পের দিকে বা শিল্পীর পর্যায়ে নিয়ে যেতে পারে। আবার যাদের রক্তের ভিতরে, বংশের ভিতরে সেই খুন খারাপি, দুর্নীতিবাজ বা অন্য থেকে প্রতারিত করার একটা প্রবল বাসনা, একটা লাঞ্ছনা গঞ্জনার জায়গা, সেখানে দেখবেন ওই বাচ্চাটা পরবর্তী ক্ষেত্রে ওইরকম বখাটে, একটি দুষ্কৃতঘাতী বা একটি কি বলবো সন্ত্রাসবাদী পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে নেগলেক্টেড চাইল্ড, এই যে জায়গাটা, এর পিছনে কিন্তু রয়ে যাচ্ছে আমাদের এই সমাজ, আমাদের এই সংস্কার, এবং আমরা ঠিকভাবে যদি প্রতিপালিত করতে না পারি, তার যে একটা ব্যাড এফেক্ট, এটা কিনে শুনে। এখানে বিভিন্ন লক্ষণগুলো আমরা শিশুর ভিতরে কি পাবো? সব থেকে আগে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে তার ভিতরে একটা হীনমন্যতা। কারণ সে একটা অভাব বোধ করে, সে অভাবটা কখনো সে কাকে বলে যদি সে উপযুক্ত পরিবেশ পায়, অথবা অনেক সময় সে কিন্তু উপযুক্ত পরিবেশটা না পাওয়ার জন্য সে কখনোই বলে না। আসলে একটা বাচ্চার মনের ভিতরে কি হয় সেটা বাবা মা হয়েও আমরা অনেক সময় বুঝতে পারি না, অথবা পরিচিত লোক হয়ে বুঝতে পারি না। অনেক সময় আমরা অ্যাভয়েড করে চলে যাই, যে আজ ওর সমস্যাটা ওকে মেটাতে যায় না, ও জায়গায় ওকে কিছু বলবে না, তোর বাবা মারা গেছে কিছু বলবে না, দুঃখ পাবে, কি মা ওকে ছেড়ে চলে গেছে এটা বলবে না, দুঃখ পাবে। আসলে সমাজে কোনটা করা উচিত, বিশ্বাস করুন আজ পর্যন্ত আমি কিন্তু ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না। কারণ প্রত্যেকটারই একটা গুড সাইড এবং একটা ব্যাড সাইড আছে। সে যদি ভালো যায়, আপনি ভাবলেন বা এইভাবেই শাসন করেছি বলে ছেলেটা ভালো হলো, আবার যদি খুব খারাপের দিকে যায়, অন্য কি বলবে এইভাবে অপশাসন হয়েছে বলি। বললাম কেন? কারণ যেহেতু খারাপের দিকে গেছে, অথবা আপনাকে একটা অ্যাডজেক্টিভ প্রয়োগ করতেই হবে। তখন বলবেন কি এইভাবে একটা অপশাসন হয়েছে বলে ছেলেটা আজকে এরকম একটা ধর্ষকে পরিণত হয়েছে। আমি খুব ধর্ষক শব্দটা কেন বললাম আমি একটু পরে এটা নিয়ে একটু আশা করে একটা আলোচনা করতে পারবো। তবে দেখুন, আমরা সব জায়গায় বলেছি বাবা মার উপরে কেউ নেই, বাবা মা হচ্ছে একদম ঈশ্বরের তুল্য। কিন্তু নেগলেক্টেড যে বাচ্চাটা, তার বাবা মা কি ওই ঈশ্বরের জায়গাটা অধিগ্রহণ করতে পেরেছে? আসলে ওই বাচ্চাটার, নেগলেক্টেড বাচ্চাটার বাবা মা কখনো তার কাছে ঈশ্বর রূপে ধরা দিতে পারেনি বলেই তো সে আজকে এরকম অবস্থায় কি পৌঁছলো। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। যে জিনিসটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, এই অভাবের সাথে সাথে আমাদের আর একটা জিনিস বুঝতে হবে যে শিশুটি মেল না ফিমেল। আপনারা পারলে পেন্সিল যদি থাকে, সূত্রগুলোকে যেভাবে তৈরি করেছিলাম এখানে একটা এঁকে নেবার চেষ্টা করুন। আসলে উচিত ছিল এটাকে, যদিও এটা ফিলোসফির উপরে বেশি ক্লাস, লেকচারটা একটু অন্য রকমের ব্যাপার, তবু যদি মনে করুন আমি স্লাইড দেখাতে পারতাম হয়তো ভালো হতো। সে যাই হোক, যেটা হচ্ছে না সেটা নিয়ে দুঃখ করার কাজ নেই। মনে করুন ছেলের মানে শিশুটি আপনার যদি মেল হতো, তার যদি মায়ের ভাব থাকতো, তার স্বভাব চরিত্র আচার ব্যবহার কি হতো? অথবা ওই মেল মানে ছেলেটির যদি বাবার ভাব থাকতো, তাহলে তার আচার ব্যবহার কিরকম হতো? উল্টোটা আবার বলতে পারি, একটা ফিমেল শিশু তার মায়ের অভাব থাকতো আর যদি বাবার অভাব থাকতো। পুরোটা দেখুন, একটা খুব শব্দগুলো হয়তো আপনাদের কাছে একই রকম লাগবে, খুব খুব সূক্ষ্ম যদি দেখেন বা পরবর্তী ক্ষেত্রে তার যে সাইকোলজিক্যাল ব্যাপার, সেটা কিন্তু আপনাকে ওই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে শুরু করে, শেক্সপিয়ার থেকে শুরু করে, মেন্ডেল থেকে শুরু করে, আমাদের কেন থেকে শুরু করে, আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা দিয়ে আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে যে আজকের এই পরিস্থিতির তার চিত্রটা, পেন পিকচারটা কিরকম হবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু আসতে হবে। একটা ফিমেল চাইল্ড সে যদি মায়ের অভাব অনুভব করে,
কি কি হবে আপনারা একটু ভাবার চেষ্টা করুন। কারণ সে মায়ের অভাবটা অন্য কোনো একটা মেয়ের মধ্যে একটা খোঁজার চেষ্টা করবে, যে কিনা তার মাসি পিসি কাকিমা জেঠিমা যাই হোক, কিন্তু সেই মাসি পিসি কাকিমা জেঠিমা যদি তাকে প্রকৃত আশ্রয় দেয়, মানসিক আশ্রয়, তাহলে দেখবেন সে একটা ফুলের মতো সুন্দর মেয়ে হয়ে যাবে। যদিও তার মনের ভিতরে একটা ক্ষত থেকে যাবে যে আমি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। ওই ফিমেলটি, ওই মেলটি যদি, আমি ফিমেলটি বলছি, ওই ফিমেল চাইল্ডটি যদি বাবার অভাব অনুভব করে, তাহলে সেও কিন্তু চাইবে পিতৃস্থানীয় কারো কাছে সেই অভাব করবে, সেটা তার কাকা মামা যাকেই হোক না কেন। কিন্তু মুশকিল হচ্ছে এইখানে, ওই পুরুষটি যাকে সে বাবার জায়গা বসাচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে মনে করছে, যাকে সে কল্পনা করছে পৃথিবীর একমাত্র মানুষ যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবে না, সুপুরুষ বলতে একমাত্র সেই, হ্যাঁ, তার আগে পৃথিবীতে কোনো মানুষ ভালো হতে পারে না। সেই মানুষটি যদি তার সাথে কোনো কারণে তার সম্পর্কের এখতিয়ারের বাইরে গিয়ে কোনো খারাপ ব্যবহার করে বসে, তাহলে সেদিন তার মাথাটা কি হবে? ঠিক সেইভাবে একটা মেল, সেও দেখা যাবে যখন তার মায়ের অভাবের জন্য যন্ত্রণা পাচ্ছে বা সে তার আশ্রয় খুঁজে পাচ্ছে, সে তার দিদি কাকিমা জেঠিমা যেই হোক না কেন, সেইটা যদি নিরাপদ আশ্রয় হয় ভালো। কিন্তু মুশকিল হচ্ছে এটাই যে এই জায়গাটা আমরা কিন্তু মায়ের সাথে সাথে একজন প্রেমিকার মধ্যেও কিন্তু তার সেই রূপটা খুঁজে ফেরানোর চেষ্টা করি, যেটা দেখুন সম্পূর্ণভাবে একটা বিষম সদৃশ জায়গায় দাঁড়িয়ে গেছে। একজন মায়ের অভাব পূরণের জায়গাটা যদি একটা প্রেমিকার জায়গায় পৌঁছে যায়, দুদিন পরে সেক্সুয়াল লাইফের ব্যাপারটা নিয়ে অথবা আরো ক্রিটিক্যাল কতগুলো পরিস্থিতি নিয়ে সে এমন একটা জায়গায় একটা ক্লাস তৈরি হবে যেখান থেকে সে ঠিক করতে পারে না তার কোন পথে যাওয়াটা উচিত, কোন পথে যাওয়াটা উচিত নয়। এটা একজন পুরুষ মানুষের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়, ঠিক ততটাই সৃষ্টি হয় একটা মেয়ের ক্ষেত্রে। তাহলে এবার বুঝুন, এই যে ছোটবেলার, একদিনের, এক মাসের কি কয়েকটা বছরের এক ধরনের পেরেন্টস থেকে যদি কোনো প্রকার আমাদের এই অভাব, আমাদের এই বঞ্চনা অথবা এই নেগলেক্টেড ভাব, অর্থাৎ তাচ্ছিল্য করেছে, যে পরিমাণ যোগ্যতা আমার পাওয়া উচিত ছিল বাবা মার কাছ থেকে আমি যদি পেয়ে না থাকি, সেখানে আমার সে ফুলে ওঠা, ফুঁসে ওঠা, রেগে ওঠা, আর যখন তার ব্যর্থতাটা শুরু হবে তখন শুরু হয় একটা মেন্টালিটি, মানে সে প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হবে, কোথায় কোথায় বাইরের লোকেদের সাথে খুশি চালিয়ে দেবে, রাফ বিহেভিয়ার করবে, বাজে বাজে কথা বলবে। বাড়ি হয়তো সে খুব সুন্দর, কিন্তু বাইরে যে তার সামাজিক যেটা প্রেক্ষাপট, সামাজিক যেটা জায়গা, সেখানে কিন্তু সে কোনোদিন সুখী হতে পারবে না বা সুখী হতে চায় না। বরং বলতে পারি সে তার হকটাকে, পাওনাটাকে ওই ভালোবেসে নয়, জোর করে দুর্বৃত্তের সাথে কিন্তু সে ছিনিয়ে নেবার চেষ্টা করে। এই ছিল একটা খুব ইন্টারেস্টিং একটা সামাজিক জায়গা। এইবার একটু যদি আমি অন্য করে বলি, আমরা যদি ডক্টর কেন্টের একটা বিশেষ মেডিসিনটার নামটাকে আমি বলেই দিচ্ছি, তাহলে আপনাদের যদি ডক্টর কেন্টের লেকচারটা থাকে ম্যাথমেটিকা, তাহলে আপনারা দেখে নিন। ম্যাকগার্বের মতো মেডিসিনে আপনারা নিশ্চয়ই খুলবেন বা খুলে ফেলুন যদি আপনাদের কাছে বইটা থাকে, অথবা নেটেও তো এখন দেখা যায়। সেখানে ডক্টর কেন্ট, আমি কেন আজকের এই ক্লাসটাকে এতখানি করার চেষ্টা করছি, যেখানে আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু বোঝানোর আছে, হয়তো কিছুটা বলতে পারবো, হয়তো কিছুটা বোঝাতে পারবো, কিন্তু সবকিছু বোঝানো যাবে না। কারণ উপলব্ধি জিনিসটা এরকমই, নিজে উপলব্ধি করা যায়, অন্যকে উপলব্ধি করানো যায় না যতক্ষণ না তিনি আমার এই সাইকোলজির সাথে এক সমান্তরাল অবস্থান করবেন। তাহলে দেখুন, ম্যাকগার্বে ডক্টর কেন্ট একটা সুন্দর কথা বলছেন। I have observed, especially among illegitimate infant, those who have been conceived by clandestine coitus, that they have a tendency to sinking in the back of the head
মানে তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ অবৈধ, মানে উনি অবজার্ভ করেছেন, দেখেছেন। আসলে ডক্টর কেন্টের অবজারভেশনে আমাদের সত্যি কথা বলতে পারুন কি কোনো হোমিওপ্যাথির ক্ষমতা নেই তার অবজারভেশনকে অস্বীকার করে। সেই জন্য আমি জায়গাটা বলছি, ডক্টর কেন্ট অবজার্ভ করেছেন, দেখছেন তাদের ভিতরে যে সকল অবৈধ সন্তানরা সমাজ আজকে প্রতিপালিত হচ্ছে। আমরা যেরকম দেখুন স্পেশাল স্কুল থেকে হ্যান্ডিক্যাপ শিশুদের চিকিৎসার জন্য যেরকম আহূত হই, ঠিক সেইভাবেই আমরা কিন্তু বেশ কিছু হোমিও আহূত হই তাদের স্বাস্থ্য, তাদের মানসিকতা সবকিছু জানার জন্য। তো ডক্টর কেন্টের একটা পরিস্থিতিতে উনি বলছেন যে কথা ক্ল্যান্ডেস্টিন কোয়াটাস, মানে হচ্ছে গোপনে যে সকল সহবাসের ফলে, অর্থাৎ যেটাকে আমরা বলতে চাচ্ছি আমাদের ভাষা বলা হয় আনলফুল সেক্সুয়াল কন্ট্যাক্ট, অথবা মানে কি বলবো স্বাভাবিক নয় এইরকম যৌন সঙ্গমের ফলে যে সন্তান জন্মগ্রহণ করলো তাদের মাথার পশ্চাতের দিকে কিছুটা ডিপ্রেশন বা কিছুটা অবদমিত জায়গা থাকে। ডক্টর কেন্ট কিন্তু কথা বলছেন। তাহলে দেখুন দুটো জায়গা, এক হচ্ছে যে শিশুর আমরা এটা পাবো ম্যাকগার্ভের সিমটম মনে করে আমরা নিশ্চয়ই ম্যাকগার্ভের মতো মেডিসিন দেবো, অথবা আমরা যদি কখনো জানতে পারি এই সন্তানটি একটি অবৈধ সন্তান বা কোনো দত্তক নেওয়া সন্তান যার পিতামাতার কোনো হদিশ পাওয়া যায়নি, কোনো একটা জায়গা থেকে চ্যারিটেবল ট্রাস্ট থেকে আনা হয়েছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের বোঝা উচিত ডক্টর কেন্ট কি বলতে চাইলেন। কেন বললাম? কারণ যে সকল মেডিসিন গুলো নিয়ে একটু পরে আমি আলোচনা করতে যাচ্ছি তার ভিতরে কিন্তু ম্যাকগার্ভ একটা অন্যতম গুরুত্বপূর্ণ মেডিসিন। আজকে আমি আমাদের ক্লাসের একদম শুরুতেই যেরকম ফাদার অ্যাবসেন্ট সিমটম বা অ্যাবসেন্ট ফাদার সিমটম এবং অ্যাবসেন্ট মাদার সিমটমের মেডিসিন গুলো যখন আমি বলছি তখন কিন্তু ম্যাকগার্ভটাকে আমি বিশেষভাবে উল্লেখ করছি। তার কারণ কি? কারণ ম্যাকগার্ভের মধ্যে যদি ওই ধরনের স্ট্রাকচারাল কিছু যদি আমরা পরিবর্তন পাই তাহলে কিন্তু আমরা দেব। এবার আরেকটা পরিবর্তনের কথা আমাদেরকে ভাবতেই হচ্ছে, সেটা হচ্ছে তার মেন্টাল, মানসিক পরিবর্তন। যতদিন এই জিনিসটার হদিশ খুব একটা না পেয়েছিলাম ততদিন কিন্তু একটা পেশেন্টকে তার সর্দি কাশির জন্য আমি বিভিন্ন সময় এই আজকে ব্যাসিলাম, কালকে টিউবারকুলিনাম বা বিভিন্ন ওষুধ দিয়েছিলাম, কিছুটা উপকার হয়েছিল কিন্তু সম্পূর্ণভাবে উপকার পাচ্ছিলাম না। ওটার যখন একটু নজর করলে একটা বইয়ের উপরে, সেখানে একটা পরিষ্কার লেখা আছে যে শিশুর বাবা মারা গেছে তারপরে নাকি ন্যাট্রামিউরের বিশাল প্রভাব আছে। তো মজার জিনিস এবং খুব আনন্দের জিনিস, বইটা তো পেয়ে গেলাম লেখাটা, তাহলে তো এবার আমাকে খুঁজে বেড়াতে হবে। ঘটনা তো হল কিছুদিন পরে আমার একটি পেশেন্টকে পেলাম যে তার বাবা মাকে একদম, মাকে না বাবাকে একদম ছোটবেলায় হারিয়েছে। আমার মনের ভিতরে খুব মানে জিনিসটাকে ক্লিক করলো যে আচ্ছা তাহলে এই জিনিসটার উপর প্রমাণ করে দেখা যায়। জীবনে তো অনেক ভুল প্রেসক্রিপশন করেছি, ভুল কথা বললাম, কারণ সেগুলো তো কাজ করেনি ওষুধগুলো, তাহলে কাজ যখন করেনি নিশ্চয়ই ভুল প্রেসক্রিপশন হয়েছে, ঠিক আছে দেখা যায়। তো এইরকম একটি বাচ্চাকে ন্যাট্রামিক দেওয়ার পরে বললে বিশ্বাস করবে না হোয়াটসঅ্যাপ, তারপরে যে ইমপ্রুভমেন্ট আমি পেয়েছিলাম না, তারপরে বোধহয় তার কনস্টিপেশন কেন, তার অন্যান্য কোনো কষ্টের জন্য সর্দি কাশি বা কনস্টিপেশন বা তার মেন্টাল ক্যারেক্টার যেটা সেটা পর্যন্ত আস্তে আস্তে এরকম পরিবর্তন হতে শুরু করলো। তখন বুঝেছিলাম যেভাবে আমরা ফ্যামিলি হিস্ট্রি থেকে একটা মেডিসিন সিলেক্ট করি, আনকমন পিকুলার সিমটম থেকে একটা মেডিসিন সিলেক্ট করি, বা আমরা বলতে পারি টোটালিটির উপরে দাঁড়িয়ে, কখনো বলেছি যে মার্জিমেটিক কন্ডিশনের দাঁড়িয়ে, বা কখনো বলেছি একটা আনকমন পিকুলার সিমটমসের উপর দাঁড়িয়ে। ঠিক আজকের কথাটাকে আমি আপনাদেরকে বলছি যে কখনো যদি এইটাও কিন্তু একটা বিশাল বড় স্তম্ভ, একটা মেডিসিন সিলেকশন করে একটা বিশাল বড় জায়গা, যদি আমরা জানতে পারি যে তার মানে সেই শিশুটির পিতা অথবা মাতা একদম ছোটবেলা মারা গেছে, এটা তো সত্য, বাবার সেই ভালোবাসাটা পায়নি। ন্যাট্রামিউ তাদের ক্ষেত্রে প্রচন্ড ভালো মেডিসিন, যদিও বলা হয়েছে ন্যাট্রামিউরে শিশুর ভিতরে থেকে যাবে একটা শিষ্টাচারের অভাব। যত বখাটে ছেলেগুলো সারাদেরকে বিরক্ত করে, উল্টোপাল্টা প্রশ্ন করে, সারাদেরকে অপমান করে এবং সারাদেরকে পারলে তাদের গায়ে হাতে তুলে, তারা যেরকম ন্যাট্রামিউরের পেশেন্ট, আবার এই ন্যাট্রামিউরের পেশেন্ট একটা স্তম্ভের জায়গায় দাঁড়িয়েছে যখন আমরা দেখবো যে তার বাবা পৃথিবীতে নেই, সেই একটা মানসিকতা নিয়ে সে যখন একটা বড় হচ্ছে।
এই যে ন্যাট্রামিডের জায়গাটা আমি বইটাতে খুঁজে পাওয়ার পর এবং পরবর্তীতে কেস টেকিং আরো আমি মানে বিভক্তিভাবে খোঁজার চেষ্টা করে একটা ক্লাসে আমি বলেছিলাম, যখন ফ্যামিলি হিস্ট্রি মিলছিল না আমি মাথা নেড়েছিলাম, পেশেন্ট পরদিন এসে আমাকে কথা বলেছিল, স্যার কিছু মনে করবেন না, আজকে মেয়েটাকে আনিনি, কারণ মেয়েটা না দত্ত আমি নিয়েছি, আছে ও জেনে যায় আমি ওর মা বাবা নই আমরা, হ্যাঁ, তো সেই জন্য কি কালকে আপনার সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দিইনি, তো আজকে আমি আপনাকে বলতে এসেছি যে ওই সন্তানটি আমার দত্তক সন্তান। তাহলে বুঝুন ফ্যামিলি হিস্ট্রি ভাবতে গেল ডাক্তারি দৃষ্টিতে কিন্তু একটুখানি সন্দেহ অনেক সময় এসে যায় যে এখানে কোনো গন্ডগোল লেগে গেল না তো, কোনো মায়ের চরিত্র, কোনো বাবার চরিত্র অথবা কোনো সামাজিকতা নিয়ে আমাদের প্রশ্ন থাকা উচিত নয়, এটা আমি বিশ্বাস করি। কিন্তু কখনো কখনো আজকের পরিস্থিতিতে যখন আজকে এই অ্যাবসেন্ট পেরেন্ট সিনড্রোম নিয়ে আলোচনা হচ্ছে, তখন আমাদের জানতে হয় যে বাবা মার সম্পর্ক ঠিক ঠিক আছে তো, অর্থাৎ একটা শিশু তার রাত্রেবেলা বাবা মাকে একই সাথে দেখতে পায় তো, সেই আনন্দের জায়গাটা, এখান থেকে তার বড় হয়ে ওঠার জায়গা আছে তো। যদি না পেয়ে থাকে তাহলে পরের মেডিসিনটা হচ্ছে নার্স ভূমিকা, খুব ইন্টারেস্টিং জায়গা। এইসব শিশুর ক্ষেত্রে প্রয়োগ করবেন কোথায় না, যখন দেখবেন সেই ছেলেটি প্রচন্ড পরিমাণে বদমেজাজি, আপনি বলবেন স্যার এটাতে নতুন করে বলার কি আছে, একটা বদমেজাজি একটা ইনস্টেবিলিটি একটা তো এই প্রশ্ন থাকবে, কিন্তু যদি এই ধরনের সার্কামস্ট্যান্স আপনারা পান, তারপরে যদি আপনি নার্সের মতো মেডিসিনকে প্রয়োগ করেন, অর্থাৎ মেডিসিন তখন ইনার টিউন অফ দা পেশেন্টের মিলে যাবে, তখনই কিন্তু আপনার সেই মিরাকেলের জায়গাটা দাঁড়াবে। শিষ্টাচারের অভাব নিয়ে জন্মেছে, দেখবেন ইগনেশিয়া কিন্তু ঠিক ততটাই ভীরু, অথচ ন্যাট্রামিডের পরিপূরক হচ্ছে এই ইগনেশিয়া। কি মিল আসলে এই যে বাইপোলার প্রসেস অথবা ডুয়েল ক্যারেক্টার, একটা মেডিসিনের কমপ্লিমেন্টারি একটা মেডিসিন তখনই হয়, দেখবেন হয় তার সিমটমস গুলো একই অক্ষরে আস্তে আস্তে বিচরণ করছে, অথবা সম্পূর্ণ বিপরীত। এটা অনেক চিন্তা ভাবনা করে পড়তে পড়তে এটুকু বুঝেছি যে কেন ন্যাট্রামিডের কমপ্লিমেন্টারি ইগনেশিয়া হয়, আবার ইগনেশিয়ার কমপ্লিমেন্টারি ন্যাট্রামিড হয়। ওরা যেমন কাছাকাছি, বৈরিতা আবার ঠিক বৈরিতাটা ঠিক ততটাই, ওই ভাই বোনের সম্পর্কের মতো, মানে প্রচন্ড একদম সবসময় এক অন্যকে ছাড়তে পারছে না। আবার ভাই বোন যেন একটা জিনিস নিয়ে যেরকম দুজনের ভিতরে মানে কি বলবো স্মৃতিমধুর ভালোবাসার ঝগড়া করে, এই ন্যাট্রামিড এবং ইগনেশিয়ার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি। আরেকটা মেডিসিন আছে ঠিক তারপর একটা, এই হচ্ছে সিপিয়া। এই দেখুন ন্যাট্রামিডে দেখলাম শিষ্টাচারের অভাব, ইগনেশিয়া পাচ্ছে ভীরুতা, আর এরই করে থেকে যাচ্ছে সিপিয়া, যার এক নম্বর সিমটম হচ্ছে উদাসীনতা, অর্থাৎ ইনডিফারেন্স। সে বাবা মা দুজনকে বঞ্চিত হয়ে বা বঞ্চিত করে বা নিজেকে সেখান থেকে আইসোলেটেড করে সে সম্পূর্ণভাবে কিভাবে বিরাজমান করছে, একদম উদাসীন ভাবে। আসলে সিপিয়ার লক্ষণ পাই বৃদ্ধ বয়সের বয়স্ক মহিলাদের ক্ষেত্রে, কিন্তু আমার এই পেশেন্ট যদি এই অ্যাবসেন্ট ফাদার সিনড্রোম হয় অথবা অ্যাবসেন্ট মাদার সিনড্রোম হয়, তাহলে সিপিয়ার উদাসীনতাটা কিন্তু এই সকল ক্ষেত্রে অনেক আগেই এসে পৌঁছে যাবে, কারণ তার এনভায়রনমেন্ট তাকে কিন্তু ওই জায়গায় এসে পৌঁছে দিয়েছে, কারণ ভালোবাসার যে জায়গাটা মা বাবা সে কারো কাছ থেকে পায়নি। আর সব থেকে ভয়ঙ্কর মেডিসিনটা যেটার উপর আমরা অসীম ভাবে দাঁড়িয়ে থাকি, সেটা হচ্ছে কার্সিনোসিন। জাস্ট লাইক এ ডোরম্যাট, একটা পাপোশ যেরকম তার জীবনের সমস্ত যন্ত্রণা ওই লোকের মানুষের মানে যতজন মানুষ তার ঘরে ডুববে মারিয়ে দিয়ে চলে গেছে। যদি দেখেন আপনার এই অ্যাবসেন্ট প্যারেন্ট সিনড্রোমের সেই শিশুটাকে সবাই মিলে নির্যাতিত করতে করতে শেষ করে দিয়েছে, কখনো কোনো কথা তার কাছ থেকে শোনার চেষ্টা করেনি, তাকে বোঝার চেষ্টা করেনি, তারপরে যে ছেলেটার যে একটা অবদমিত জায়গা স্ট্যাপ ভাবতেই পারেন, কিন্তু তার চেয়ে অনেক উপরে রয়ে গেছে এই কার্সিনোসিনের মধ্যে একটা মেডিসিনের একটা জায়গা। অতএব কখনই আমরা কার্সিনোসিনের এই জায়গাটাকে কিন্তু এড়িয়ে যেতে পারি না। আসলে এখানে ওই দত্তক পুত্র নিয়ে তো আলোচনা হচ্ছে না, সেই জন্য আমি টিউবারকুলিনামকে বা সিফিলিনামকে আমি ডাকলাম না, কারণ আমাদের আজকের আলোচনার সন্তানটা শাশ্বত, সন্তানটা একদম বৈধ,
অবৈধ জায়গা কোনটা? বাবা মার সম্পর্ক, অথবা বাবার অনুপস্থিতি, অথবা তার মায়ের অনুপস্থিতি, অথবা তার প্রতি একটা হীনতা বা ঘৃণ্যতা বশত তাকে যখন আমরা একদম শেষ করে দিয়েছি তার শৈশব থেকে, তার বাসনা কামনা থেকে, তখন যে জটিলতাগুলো হয় সেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল। আর একটা কথা বলবো যে আমার ক্লাসটাই যে একদম শেষ কথা সেটা নয়, এরকম প্রচুর জিনিস আমরা যদি খুব নিখুঁতভাবে খুঁটিয়ে পড়তে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে অনেক জানতে পারবো। ম্যাথ কার্ভ তো অন করেছিলাম অনেক দিন আগে, কিন্তু আজকের এই ক্লাসটা নিয়ে আলোচনা করব বলে যখনই ভাবছি তখনই কিন্তু ম্যাথ কার্ভের কথাটা মনে পড়ে গেল। আসলে আপনার চলার পথে একটা মালা গাঁথার জন্য যত ধরনের ফুলের দরকার হয়, কখন কোন ফুলটা কোথা থেকে তুলে নিয়ে আসবেন সেটাকে কিন্তু দীর্ঘদিন পরিশ্রমের ফলে আপনাকে কিন্তু আপনার এই আজকের মতো মালা গাঁথাটাকে তৈরি করতে হবে। আর কথা কি যে ভাবতে হবে সেই সাইকোলজিটাকে নিয়ে, কত উল্টোটাও হতে পারে। হয়তো একজন আপনার কাছে এলো, তার সন্তানও তার বিদেশে থাকে, তাহলে সে কিন্তু অ্যাবসেন্ট ফাদার সিনড্রোম নয়, তখন কিন্তু হয়ে যাবে অ্যাবসেন্ট সান সিনড্রোম। এইটুকু বলে আজকের ক্লাস শেষ করছি। জানি না কিরকম লাগলো, এরকম ক্লাস তো কখনো নেওয়া হয় না বা আমি কখনো নিই নি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, তো স্যারেরা তো আছেন, অনেকেই আছেন, আর কারো নাম বলে বলছি না, আমার প্রিয় যাদের নামগুলো আমি দেখতে পাচ্ছি, এস এম জাহাঙ্গীর স্যার আছেন, বা এদিকে পার্থ প্রদীপ চৌধুরী স্যার আছেন। তারা কিছু বলুন, তারা অভিজ্ঞতার কথা বলুন, দেখবেন তারা কিন্তু আমার চেয়ে ভালো জিনিসগুলো জানেন, কিন্তু আমার বলাটা হয়তো বলার জন্য বলা হয়েছে, কিন্তু তাদের বলাটা আজকে সবার শোনার জন্য হোক, এটি আমি চাই। নমস্কার। অনেক ধন্যবাদ স্যার, অত্যন্ত প্রাণবন্ত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমাদেরকে উপহার দিলেন। আমরা সত্যি ভাগ্যবান যে আপনারা এই ক্লাসটি আমরা মনোযোগ দিয়ে শুনতে পেরে। আমি আজকের ক্লাসের উপরে প্রথমত হচ্ছে আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় এস এম জাহাঙ্গীর স্যার আছেন, স্যার যদি কিছু বলেন আমরা উপকৃত হব। ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সঞ্চালক ডাক্তার হামিম উদ্দিনকে। আর আমি আসলে কৃতজ্ঞতাই জানাবো স্যারের প্রতি, বারবার কৃতজ্ঞতা জানাতে ভালো লাগে, কারণ নতুন নতুন কিছু শিখি ডাক্তার নীলকমল স্যারের কাছে, শ্রদ্ধেয় স্যারের কাছে অনেক কিছু বিষয় আসলে শেখার আছে। বিশেষ করে আমরা চেম্বার লাইফে অনেক কিছুকে ফেস করি। আজকের যে বিষয়টি ছিল বেসিক্যালি হয়তোবা আমরা মানে পেশেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম পেয়েছি, কিন্তু এই বিষয়টিকে এই নামে অবহিত করা হবে এটা আসলে আমার জানা ছিল না। যাক, বিষয়টিকে নতুন ভাবে শিখলাম। ধন্যবাদ স্যারকে। স্যার ন্যাট্রামের একটা বিষয় বলেছেন, আসলে আমরা অনেক সময় হয়তোবা ওই যে বাচ্চাদের ক্ষেত্রে এই বিষয়গুলো পেয়ে থাকি, ন্যাট্রামের চরিত্রটা হয়তোবা আমরা ওইভাবে বুঝতে পারি না বা অন্যদিকে যাই। তো অনেক ক্ষেত্রেই দেখেছি, বিশেষ করে আমি আমার চেম্বারেও দুটো কেসে দেখেছি যে ন্যাট্রাম বেশ ভালো একটা অবস্থান দখল করে, যার কারণে এটি আমি আসলে একটু সমর্থন করলাম। যদি আরো অনেক মেডিসিন আছে, স্যার অনেকগুলো মেডিসিনকে বলেছেন, আমি আমার প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা বললাম যে দুটি বাচ্চার ক্ষেত্রে জাস্ট ফ্যামিলির মা বাবার ডিভাইডেশনের কারণে বাচ্চার সমস্যার ক্ষেত্রে ন্যাট্রাম খুব ভালো একটা অবস্থান নিয়েছিল। ধন্যবাদ স্যারকে। আর এই গ্রুপকেও ধন্যবাদ এত সুন্দর ক্লাস আয়োজনের জন্য। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর এস এম জাহাঙ্গীর স্যারকে। এ পর্যায়ে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় পার্থ প্রদীপ চৌধুরী স্যার। স্যার, আপনি আজকের ক্লাসের উপরে আপনি কিছু সংযোজন করবেন, আপনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানতে চাই।
ডক্টর পার্থ প্রদীপ চৌধুরী স্যার। ধন্যবাদ হামিম স্যার, জাহাঙ্গীর স্যার, আমার অতি শ্রদ্ধেয় নীলকমল বর্মন স্যার। এইরকম যে একটা টপিকস হতে পারে বোধহয় ইঞ্জিনিয়ার আর কি, মাইন্ড ইঞ্জিনিয়ার বলে না, অনেকটা ওই রকম। যাই হোক, এখন দায়িত্বটা পালন করার চেষ্টা করি খানিকটা। প্রথমে করি আর কি, আমি যখন কেসি দাসের চেম্বারে যেতাম তখন তার টেবিলেতে অনেক কথাই লেখা থাকতো, তার মধ্যে একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, হেরিডিটি দিয়ে গড়া আমাদের দেহ মন, অনুকূল পরিবেশে হয় তার জাগরণ। আর একটা কথা বলি, স্থানকাল পাত্র, আসলে কেন্টের সময়, হেনিম্যানের সময় আর আজকের সময় অনেক পার্থক্য হয়ে গেছে। আজকে যে আল্ট্রা মডার্ন বা এই ফিজিক্যাল সায়েন্সের যে উন্নতি, আজকে যে অ্যান্ড্রয়েড ফোন, টিভি, ল্যাপটপ, এইসবগুলো কিন্তু এখন আমাদের আনন্দ বর্ধন করার জন্য এরকম অনেক কিছু এসে গেছে। আবার প্যারালালি আমাদের কিন্তু সেই মাঠে, পার্কের মধ্যে যে সে খেলাধুলো করা, গ্রামের দিকে ছেলেরা যেরকম পুকুরে, মাঠে ময়দানে দৌড়াতে করে বেড়াতো, অপরের গাছের ফল টল চুরি করে খাওয়া বা জোর করে খাওয়া, এরকম বিভিন্ন রকমের ছিল। সেই যুগটা এখন না যেন অনেকটা পাল্টে গেছে। কাজে এইগুলো আমাদের একটু কনসিডার করতে হবে, এই জন্যে যে সিমটমসটা কোথা থেকে তৈরি হচ্ছে এবং তার কি ইফেক্ট করছে। একই কারণ কিন্তু বিভিন্ন মাধ্যমে তার ইফেক্টটা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। যাই হোক, কারণ আমাদের কাছে রোগী যে সমস্যাটা নিয়ে আসছে, সমস্যাটার উৎস কোথায় এবং সেইখান থেকে বর্তমান অবস্থা, এই যে একটা জার্নির মধ্যে থেকে সে ট্রাভেল করতে করতে আসলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। যাই হোক, নীলকমল বর্মন স্যার তো যথেষ্ট অনেকগুলো ওষুধের কথা বলেছেন। আমি যে চ্যানেলের অনেক মায়াজন থেকে একটা কথা বলছি, এটা হচ্ছে সাম অফ দি ওয়ে ইন হুইচ এ সাপ্রেশন মে টেক প্লেস। এখানে 11 নম্বর প্যারাতে এরকম কথা রয়েছে, কথাগুলো দেখুন কি শব্দচয়ন, অপূর্ব। মোরাল ইনসানিটি is of the such common occurrence after suppression of gonorrhea that the most casual observers cannot help to notice it. It does not always make its appearance at once, as you might suppose. Often months or years pass before we see the bad effects of a suppression. This depends upon condition already mentioned. এখানে দেখুন, মোরাল ইনস্যানিটি কথাটা দেখেছেন তো, মোরাল ইনস্যানিটি। তাহলে তারকে এই যে একটা সাইকোটিক ম্যানিফেস্টেশনে এই যে পারভার্সন অফ মাইন্ড যেটা হয়, ইনকোঅর্ডিনেশন, তার তো ফিজিক্যাল, মেন্টাল বোথ সাইডেই আমরা পাই। এবং বেশিরভাগ স্যার যেমন ম্যাকগার্ভের কথা বললেন, আমি সঙ্গে সঙ্গে বইটা খুলে দেখছিলাম, সত্যি বেশিরভাগ সাপ্রেশনের জন্যই কিন্তু এই যে লক্ষণগুলো আমাদের আসে, বিশেষ করে মেন্টাল সিমটমস, ফিজিক্যাল সিমটমসও আসে, সেগুলো উৎস খুঁজতে গেলে দেখবেন যে ওই সাপ্রেশন। কেসি দাস আবার মজা করে বলতেন আর কি, যে দেখ তোর ঠাকুরদাদের সেই বাগান বাড়িতে বাইজি নাচাতো কিনা। বুঝেছেন? এখন অ্যাকুট গনোরিয়া বা অ্যাকুট সিফিলিস, এটা কিন্তু কেসগুলো পাওয়া যায় না, কিন্তু এটা তো ঘটনাই যে আমাদের পূর্বপুরুষরা একসময় যে দাপিয়ে বেরিয়েছে, নষ্টামি করে বেরিয়েছে, তার ফলটা তো আমরা ভুগে চলেছি বংশ পরম্পরায়। কেমন তার মধ্যে হ্যাঁ এই ইয়েটাতেই ওই ম্যাকগার্ভে স্যার ওটা বলেছেন, এবং সেইটা ভিজিট করার সময়তে ওই সমস্ত অরফান হাউসে, সেখানে কিন্তু ওই যে মাথার পিছনের দিকে অক্সিপিটাল রিজিনেতে তার একটা বসে যাওয়ার ভাব, এইটা উনি লক্ষ্য করেছেন। এবং এই বিশেষ বিশেষ যে ক্ষেত্রের যে ঘটনাগুলো ঘটে, আমরা তো অনেক সময় এরকম পাই তো,
যে কেসগুলো হয়তো পেশেন্ট জানে না বা অনেক সময় জানে, যেগুলো আমরা প্যাটার্নাল হিস্ট্রি পাই না, তার ফ্যামিলি হিস্ট্রি পাই না, হ্যাঁ, ওই রকম দত্তক নেওয়া সন্তান, কিন্তু সেখানেও কিন্তু যেহেতু একটা হিউম্যান চাইল্ড বা একটা অ্যাডাল্ট যেই হোক, তার মধ্যে তো সে যখন জানতে পারবে যে সে কিন্তু একটা অরফ্যান ছিল, তার কিন্তু এই প্রতিক্রিয়াগুলো ঘটবে। যাই হোক, আমরা তো একটা জোর করে কিছু বলবো না, আমাদের লক্ষ্য মানে টেস্ট টেকিং এর সময় তার সমস্যাটা, তার মেন্টাল ফেজটা কিরকম, সে ডিপ্রেশন আছে কি আনন্দে আছে। দেখুন, আবার একটা কথা কি জানেন তো, একটা সাবস্টিটিউট হয়ে যায়। দেখবেন যখন একজন অন্ধ মানুষ, তার যে এই 5টা জ্ঞানেন্দ্রিয় মধ্যে একটা যখন অফ হয়ে যায়, তখন 4টে কিন্তু আরো প্রমিনেন্ট হয়ে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন তার সাউন্ড সেন্স কিন্তু অনেক বেশি, তাদের ঘ্রাণেন্দ্রিয় অনেক ভালো, তাহলে ওইগুলো দিয়েও কিন্তু অনেকটা মেকআপ হয়ে যায়, সবটা হয় না তা নয়। আবার ধরুন যাদের ওই স্যার যেমন বলছিলেন আর কি, যে উপেক্ষিত সন্তান হয়তো, বা তাদের চাকরি সূত্রে বা তাদের মেজাজের কারণে এই যে চাইল্ড গুলোকে যে ঠিক মতন কেয়ারিং করা হয় না, তার জন্য যে হয় না, এখানে একটা সাবস্টিটিউটও অনেক সময় হয়। তার ওই জায়গাটা যদি আর কেউ দিয়ে দিতে পারে, আসলে সে তো দিন রাতে এরকম নয়, আমরা যদি তার মাইন্ডটাকে অন্যদিকে কাজে লাগিয়ে দিই, সেই বাচ্চারা বিভিন্ন ভাবে যখন অ্যাবজর্ব হয়ে যায় বিভিন্ন কাজে, একটা পড়াশোনায় বলুন, নাচ গান বলুন, কেমন ছবি আঁকা বলুন, খেলাধুলো বলুন, বা স্নেহমমতা হয়তো বাবার থেকে বা মায়ের থেকে বা উভয়ের কাছ থেকে পেলো না, কিন্তু ফ্যামিলির অন্যান্য মেম্বার সেখানেও কিন্তু তাদের ঝুলিয়ে রাখতে পারে, এবং তাকে যখন এনগেজ করে দিতে পারে, তখন আবার এইগুলো থেকে সে যে বুঝবে এমনটা না, আবার বুঝতেও পারে। সেই জন্য আমাদের কিন্তু কোনো বায়াস হলে হবে না, আমাদের সবটাই খোলা চোখে এবং খুব চোখ নিয়ে, দৃষ্টি নিয়ে আমাদের পদক্ষেপ করতে হবে। স্যার নীলকমল বরণ, তার একবার স্যার দিচ্ছি, হামিম স্যার, জাহাঙ্গীর স্যার, সকলকেই, এবং আজকে যারা উপস্থিত ছিলেন, এই আমার কথাটা এইটুকু বলে শেষ করলাম। সকল স্যার অনেক ধন্যবাদ। আমি মনে হয় সৌভাগ্যবান এই জন্য যে অনেক দিন পরে আপনার কথাগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আপনার ওইখানে নেটওয়ার্কের পরিস্থিতি আজকে খুবই ভালো। আপনাকে অনেক ধন্যবাদ পার্থপ্রদীপ স্যার। আমি অনুরোধ করছি আজকের বিষয়ের উপরে আমাদের আবু হানিফ মাহমুদ ভাই, ডক্টর আবু হানিফ মাহমুদ ভাই, আপনি কিছু বলবেন? ডক্টর আবু হানিফ মাহমুদ ভাই, আপনার কিছু সংযোজন করার আছে? আজকে কি আপনারা আওয়াজ পাইতেছেন? জি জি, আওয়াজ পাচ্ছি ভাই। তো কিছু বলার বা সংযোজন করার সময় তো নেই। স্যারকে ধন্যবাদ। তবে আমি তো স্যাররা যেই ফর্মুলায় মেডিসিন সিলেকশনের জন্য উৎসাহিত করলেন, এই ফর্মুলাই সিলেকশন করে থাকি। আমি 5 মিনিট সময় নেই, তাহলে স্যারদের কথাগুলো আরো একটু ইজি হবে আমাদের কাছে। আমি একজন পেশেন্ট আমার দ্বারে আসলেন, তিনি অনেকগুলো সমস্যায় জর্জরিত। যেমন তার মাথা ব্যথা আছে, তার কোমরে ব্যথা আছে, গিরায় ব্যথা আছে, পায়ের গোছায় ব্যথা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে। উনি ফিমেল পেশেন্ট, বয়স 35। এরপরে ওনার মলদারের সমস্যা, যেটাকে আমরা পাইলস বলে থাকি। সবচেয়ে বড় হচ্ছে যে উনি কনস্টিটিউশনে ভোগে। এখন কতগুলো সমস্যা, কনস্টিটিউশনের সমাধানে উনি বহু অ্যালোপ্যাথিক ডাক্তার ঘুরে আসছে, পিজিতে গেছে, ঢাকা মেডিকেলে গেছে, ইবনে সিনায় গেছে, বেশ কতগুলো রিপোর্ট আমাকে দেখালো। এখন আমি একে ঔষধ কিভাবে দেব, কি ঔষধ দেব, কোনটাকে ধরবো? সে পাইলসের ব্যথায় কষ্ট পাচ্ছে, বসে আছে কষ্ট পাচ্ছে, বাথরুমে যাচ্ছে, বাথরুম হয় না, যা একটু
নিজের থেকে প্রেশার টেশার দেয় আর মলদ্বারে ব্যথা হয়ে ফুলে ওঠে। এটা বহুদিনের রোগ। ওনার বয়স 35 হলেও ওনার হাজবেন্ডকে এর আগে আমি দেখছি, হাজবেন্ডকে মনে হচ্ছে অনেক বেশি বয়স। তখন ওনাকে আমি বেশ কিছু কথাবার্তা বললাম। উনি বললেন যে আমার হাজবেন্ডের বয়স আমার চেয়ে 17 বছর বেশি। আমার 2টা ছেলে, ছেলে 2টা বাইরে থাকে, একা থাকি। আসল ঘটনা সে কিন্তু বলছে না। আসল ঘটনা হচ্ছে তার হাজবেন্ড থেকে সে যে শারীরিক প্রাপ্ত সেটা পাচ্ছে না। তো সব মিলিয়ে ওনাকে আমি ল্যাকেসিস মেডিসিন দিলাম। গতকালকে কিন্তু আসছে, আজকে ওনার হাজবেন্ড আসছে ওনার ছেলের ওষুধ নেওয়ার জন্য। তখন উনি ওই আমার সামনেই ওনাকে ফোন দিলেন, বললেন যে আমি অন্তত 2-1 বছর পরে আজকেই বাথরুম করেছি, ব্যথা নাই, যন্ত্রণা নাই, অনেক কিছু থেকে আমি রিমুভ, ভালো আছি। তো এখানে কিন্তু আমি তার রোগ নিয়ে কোনো চিন্তা করিনি। তার যেটা উৎপত্তি স্থান ছিল, সে যেটা চায় সেটা পাইতেছে না। সে চায় তার হাজবেন্ড তার কাছে থাকুক, তার সময় দিক, সে চায় ঘুরে ফিরে বেড়াতে, কিন্তু সে কোনোটাই পারতেছে না। একদিকে হাজবেন্ড সময় দিতে পারে না, হাজবেন্ড তার প্রয়োজনটা পূরণ করতে পারতেছে না, ছেলে মেয়েরা কাছে নেই। এই জায়গা থেকেই কিন্তু উনি এই সমস্যায় পড়েছে। তো আসলে আমি যদি এটাকে ফিজিক্যালি তার বিষয়টা চিন্তা করতাম, তাহলে আমি কোনটা ধরতাম? হয়তো এখন বেশি কষ্ট পাচ্ছে কনস্টিটিউশন এবং মলদ্বারের সমস্যায়। আমি এখানে অ্যাসিড নাইট, সালফার, নাক্সবোম, কত কিছু আমাদের সামনে আছে, এসকুলাস হিভ, কিন্তু আমি সেই থেকে না গিয়ে ওনার পার্সোনালিটি বোঝার চেষ্টা করেছি যে উনি কোন ধরনের আচরণ আমার সাথে করতেছে, কোন ধরনের তথ্যগুলো উনি ওনার ব্যবহারের দ্বারা আমাকে দিতেছে। উনি যদিও একেবারে পরিপূর্ণ হিজাবধারী ছিলেন, হাতে পায়ে মুজো, নাক মুখ ঢাকা, তারপরে ওনার কথাবার্তার ভিত্তিতে আমি এই ল্যাকেসিস শিখেছি, দিয়েছি। এই হচ্ছে রেজাল্ট। আমি আরেকটু বলি, আজকে স্যার যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরলেন, হয়তো ইন্ডিয়াতে এই জাতীয় ম্যাথমেটিক্স আছে, বাংলাদেশে নেই। বাংলাদেশে যা আছে সেটা হচ্ছে রুব্রিক ভিত্তিক। এই যে আমি স্যারের আলোচনায় ম্যাককার্ভ আসছে, অরফান রুব্রিকের মধ্যে 7-8টা মেডিসিন আছে, সেখানে ম্যাকমিউর আছে, ম্যাককার্ভ আছে, আরো জানি কি কি দেখলাম, অরামমেট আছে। এখন যদি শুধু এই রুব্রিক ভিত্তিক চিন্তা করা হয় তাহলে কিন্তু ম্যাককার্ভ পাওয়াটা কঠিন হয়ে যাবে। এখন এখানে ম্যাককার্ভ এবং ম্যাকমিউর দুটাই কাছাকাছি অবস্থান করে, এর সাথে আবার অরামমেট চলে আসছে। আর্সিনুসিন আপনার স্যারের আলোচনায় আসছে, নেট্রামিউর, ইগনিশিয়া, এগুলোর আচরণ খুব কাছাকাছি। এখানে ম্যাথমেটিকা খুবই প্রয়োজন। যদি ম্যাথমেটিকা পড়া না হয় তাহলেও আবার কিন্তু দিক নির্দেশনা হারিয়ে যাবে। সুতরাং স্যার যেভাবে আমাদেরকে উৎসাহিত করছেন, এখানে অনেকজন ভাইরা আমরা আছি, তো সবাই যদি মানে এই ম্যাথমেটিকা ফলো করা হয় তাহলে সত্যিকার অর্থে একটা জয় জয়কার অবস্থা হোমিওপ্যাথি, যেগুলো চ্যালেঞ্জ নিয়ে, চ্যালেঞ্জের সাথে আমরা চিকিৎসায় নিয়োজিত হতে পারি। কারণ এই দেখেন, আমি যে পেশেন্টের কথা বললাম, এরকম অনেকগুলো পেশেন্টকে আল্লাহ তাআলার দয়ায় আমি দেখেছি এবং ভালো ফল আসছে। এখানে উনি কতজন ডাক্তারের কাছে যেতে হতো, ওনাকে কিন্তু পাইলসের জন্য একজন, ওনার অর্থোপেডিক্সের জন্য একজন, আবার ওনার গ্যাস্ট্রের জন্য, গ্যাস্ট্রোলিভারের জন্য একজন, আর সেটা আমাদের একটা মাত্র মেডিসিনেই সে সব দিক থেকে আরো। এখানে আপনি হোমিও দিয়ে যদি এই মাইন্ড চ্যাপ্টার বা ব্যক্তিত্ব নিয়ে অ্যানালাইসিস না করা হয় তাহলেও কিন্তু সে ওই সাম্যক কিছু উপকার পাবে, কিন্তু সব দিক থেকে উপকার পাবে না। তো আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, স্যার যুক্ত হয়ে আমাদেরকে এই লাইনটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিয়েছেন। ধন্যবাদ স্যার। আবার নেক্সট কোনো ক্লাসে আপনাকে পাবো এই প্রত্যাশা। সকলকে ধন্যবাদ।
হ্যাঁ, আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। আপনি খুব সুন্দরভাবে উপস্থাপনা করলেন। অবশ্যই জাহাঙ্গীর স্যার এবং পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে আমার নমস্কার জানাচ্ছি। আপনারা সবাই থাকলে আমাদের ক্লাসটা খুব সুন্দর হয়ে ওঠে। নমস্কার স্যার। অসংখ্য ধন্যবাদ আবু হানিফ মাহমুদ ভাইকে। আমি এ পর্যায়ে অনুরোধ করব হচ্ছে আজকের স্যারের আলোচনার উপরে আমি নিজে স্যারের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনে আমি কিছু বিষয় লেখার চেষ্টা করেছি এবং কলম কাগজ আমার সাথেই ছিল। তো আমরা যারা আছি আমরাও যদি এইভাবে চেষ্টা করি প্রত্যেকটা ক্লাস থেকে কিছু বিষয় নেওয়ার জন্য, তাহলে আমরা বেশি উপকৃত হব। আমি খুব ভালো করে খেয়াল করেছি স্যার বিশেষ করে যে বিষয়গুলো বলেছেন, বিশেষ করে আজকে যে অ্যাবসেন্ট প্যারেন্ট সিনড্রোমের স্যার যেটা বলেছেন যে বাবা মায়ের সম্পর্কের বিষয়ে, বাবার অনুপস্থিতি বা মায়ের অনুপস্থিতি বা মা বাবার প্রতি ঘৃণ্যতা, এই বিষয়গুলোর সাথে এবং স্যারের কথাগুলোর সাথে সাথে আমি দেখলাম যে এই ডিজিজটাকে বা এটাকে, এই কন্ডিশনটাকে যদি আমরা চিন্তা করি, আমরা রেপার্টরির অনেকগুলো জায়গা বা আমরা অনেকগুলো রুব্রিক নিয়ে চিন্তা করতে পারি, চিন্তার অনেকগুলো জায়গা তৈরি হয়েছে। স্যার কিছু বিষয় ডিরেক্টলি বলে দিয়েছে, আমিও কিছু বিষয় চিন্তা করেছি। যেমন ইগো নিয়ে বলেছে, পেশেন্টের মধ্যে একটা ইগো তৈরি হয় বাচ্চাদের মধ্যে, হর্টি বা ইগো, ল্যাক অফ অ্যাফেকশন, যেমন ফরসেকেন ফিলিং অফ, তাদের মধ্যে একটা গ্রিফ তৈরি হতে পারে, সাইলেন্ট গ্রিফ থাকতে পারে, ইন্ট্রোভার্টেড হয়ে যেতে পারে। স্যার যেটা বলেছে জেলাসি, ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সি, ইভেন ব্রুটাল বিহেভিয়ার বা বিহেভিয়ারাল ডিসঅর্ডার। এই বিষয়গুলোর সাথে স্যার একটা বিষয় বলেছেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স বা একটা হীনমন্যতা তৈরি হতে পারে। এখানে আমরা রেপার্টরির সাথেও এখান থেকে অনেকগুলো বিষয় চিন্তা করতে পারি, যেমন কনফিডেন্স ওয়ান্ট অফ, ডিলিউশন, যেমন অনেকগুলো ডিলিউশন থাকে, হি ইজ ওয়ার্থলেস অথবা হি ইজ ইনফেরিয়র, সেলফ ডিপ্রেসিয়েশন, টিমিডিটি, বাশফুল, এবং স্যার ইনডিফারেন্স বলেছেন, এপাথি। তো এই বিষয়গুলো নিয়ে স্যার অনেকগুলো মেডিসিন নিয়ে বলেছেন। খুবই ভালো লেগেছে, পুরো ক্লাসটাই খুবই এনজয় করেছি। বিশেষ করে আমি বলবো যে এই ক্লাসে একদম শেষ দিকে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছেন কলকাতা থেকে আমাদের আব্দুল হামিদ স্যার, ডক্টর আব্দুল হামিদ স্যার আমি দেখেছি জয়েন করেছেন। স্যার আছেন? ডক্টর আব্দুল হামিদ স্যার আছেন? আচ্ছা, ডক্টর আব্দুল হামিদ স্যার সম্ভবত বের হয়ে গিয়েছে। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিতে পারি। আজকের আলোচনার উপরে টোটালি কোনো প্রশ্ন আছে আপনাদের কারো? আমাকে কি শোনা যাচ্ছে কিনা তো কনফিউজড হয়ে গিয়েছি। আচ্ছা, রুমি রুমানা কুমিল্লা থেকে, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। কিছু বলবেন? জি, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আর স্যার আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন, অনেক সুন্দর আলোচনা হয়েছে এবং এই আলোচনাগুলো মধ্যে এত সুন্দর ক্লিয়ার আলোচনা হয়েছে, আসলে তেমন কোনো প্রশ্ন করার মতো মানে কিছু খুঁজে পাচ্ছি না। তো স্যারকে ধন্যবাদ জানানোর জন্য আমি বলছি। আপনার কথা ক্লিয়ার করে শোনা যাচ্ছে কিনা এই বিষয়টা জানতে চাচ্ছিলেন, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং স্যারকে এত সুন্দর আলোচনা করার জন্য স্যারকে ধন্যবাদ। এবং মাঝে মধ্যে স্যারের জন্য উপস্থিত হয়ে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান প্রদান করেন, আমরা সে আশা রাখবো আর কি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, যেহেতু কোনো প্রশ্ন নেই, আমি নীলকমল স্যারকে আবারও অনুরোধ করছি, স্যার আপনি একটু ক্লোজিং যদি কিছু বলতে চান, আমরা তাহলে ক্লাসটা শেষ করতে চাই। স্যার যদি কিছু বলার থাকে। হামিম স্যার, আসসালামু আলাইকুম। হামিম স্যার, আচ্ছা জি বলেন রুমি রুমানা আপনি বলেন। জি আচ্ছা স্যার, সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আমি রুমি রুমানা কুমিল্লা থেকে বলছি। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে। আমি চেষ্টা করছিলাম, আমি ক্লাসে ছিলাম না, এই জন্য খুবই অনুতপ্ত। ক্লাসটা শেষ হওয়ার পরে আজকে মানে নীলকমল স্যারের ক্লাসটা আমি মিস করেছি, এজন্য আমি অনেক অনুতপ্ত যে ক্লাসটা আমি পেলাম না। বাহিরে ছিলাম, এই কিছুক্ষণ আগেই বাসায় আসলাম। তো এই ক্লাসটা আমরা মানে কিভাবে পাবো? এই ক্লাসগুলো কি রেকর্ড দেওয়া হবে ক্লাসে, বা কোন মাধ্যমে আমরা এই ক্লাসটা পেতে পারি স্যারের পরবর্তীতে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ক্লাসটা রেকর্ড হয়েছে, আমি দিয়ে দিব। আসলে
প্রত্যেক দিনই রেকর্ড করি, গ্রুপে দেওয়ার সময় সুযোগ হয় না, তবে দিয়ে দিব ইনশাল্লাহ। সবগুলো ক্লাসেই আমি একটু সুযোগ করে দিয়ে দিব। এই ক্লাসটা কালকেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, ডক্টর আল আমিন আপনি কিছু বলবেন? ডক্টর আল আমিন, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আমাদের জুনিয়র প্রিয় ভাই। তাহলে আমরা নীলকমল বর্মা স্যার কাছে যাব। হ্যাঁ, নমস্কার। জি, স্যার, জি। খুব ভালো লাগলো যে সংযোজন পর্ব এবং সবাই মিলে এগিয়ে এলে, যেটা আমি বলি, যেটা আমি জানলাম লোককে জানালাম না, এই বয়সে তো আর এটা আর ভালো লাগে না। এখন যেন মনে হয় যা জেনেছি তা যেন সম্পূর্ণভাবে দিয়ে যেতে পারি। অর্থাৎ আপনাদের এই আজকের প্ল্যাটফর্ম, যারা আজকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর রুমি ম্যাডামকে বলছে আগের দিনে বোধহয় ছিলেন, উনি যাদেরকে পেলেন না, স্যার যাই হোক, সে দুঃখটা মিটে যাবে, পরে ক্লাসটা শুনে নেবেন। আর এইভাবে এগিয়ে চলুন, আমরাও আছি, সাথে থাকবো, যাতে সবাইকে সবকিছু দিতে পারি, বা আপনাদের কাছ থেকে আমি যাতে নিয়ে বাকি জীবনটুকু সমৃদ্ধ হতে পারি। নমস্কার স্যার, আপনারা সবাই ভালো থাকুন। জি স্যার, ধন্যবাদ। আমি আবারও সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম, এই গ্রুপ আমরা কন্টিনিউ করি। আমরা মেইনলি হচ্ছে সঠিক হোমিওপ্যাথিক যে প্র্যাকটিস অ্যাকর্ডিং টু দ্য অর্গানন বা প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি, আমরা সেই প্র্যাকটিসটুকু শিখতে চাই, শেখার চেষ্টায় আছি আমরা। আমাদের এখানে যারা ক্লাস নেন তারা সবাই হচ্ছে হোমিওপ্যাথিতে যারা পিওর হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস করার জন্য বলেন এবং শেখান, তারাই হচ্ছে আমাদের টিচার। তো আমি সবাইকে অনুরোধ করব, আমাদের মঙ্গলবার এবং হচ্ছে শুক্রবার, প্রতি মঙ্গলবার শুক্রবার আমাদের ক্লাস হয় রাত 10টা থেকে। আপনারা তাহলে সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।